নিজের মায়ের সাথে ফুপুর বাড়ি বেড়াতে এসেছে রেজওয়ান। রেজওয়ানের ফুপু আর রেজওয়ানের মা বসে গল্প করছিল। রেজওয়ানের ফুফাতো বোন শিমুর সাথে রেজওয়ানের প্রেমের সম্পর্ক চলছে প্রায় 3 বছর হলো। শিমু দেখতে শুনতে মোটামুটি সুন্দর, তেমন আহামরি সুন্দরী মেয়ে শিমু নয়, কিন্তু রেজওয়ানের চোখে শিমু হচ্ছে সবচেয়ে সুন্দরী মেয়ে। রেজওয়ান শিমুর রুমে বসে বসে সময় পার করছিল। এমন সময় শিমু হাতে একটা বাটি নিয়ে ঘরে ঢুকলো। এসে রেজওয়ানকে বলল, এই যে স্যার, নিন আপনার জন্য আজকে পায়েস করেছি। শুধু আমার জন্য? শুধু তোমার জন্য পায়েস করলে কি হবে, সবাইকেই দিয়েছি। পায়েস যেহেতু তোমার পছন্দের খাবার তাই বানালাম। আম্মুকে দিয়ে এসেছিস? মামি আর আম্মুকে তো সবার আগেই দিয়ে এসেছি। ওরা গল্প করছে আর পায়েস খাচ্ছে। বাবার জন্য তুলে রেখেছি, আর একটা বাটিতে করে একটু পায়েস ঠান্ডা হতে দিয়েছি। সেটা মামি নাকি মামার জন্য বাসায় নিয়ে যাবে। আরও কিছু জানার আছে স্যার? জি না ম্যাডাম, আর কিছু জানার নেই। তাহলে এভাবে তাকিয়ে না থেকে পায়েসটা খাও। কি করব বলো, এতদিন পর তোকে দেখছি, তোর চোখের থেকে যেন চোখই সরছে না আমার। ধ্যাৎ, কি বলে! আমি জানি আমি এত আহামরি সুন্দরী নই, তাই এমন পাম না দিলেও চলবে। জানি না দুনিয়ার চোখে তুই কতটা সুন্দর, কিন্তু আমার চোখে তুমি আমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, বুঝেছি। তুমি নিজের হাতে তুলে খাবে না। এই নাও, আমি খাইয়ে দিচ্ছি। হা করো তো। তোর হাতের রান্না সত্যি খুব ভালো শিমু। আচ্ছা, আমাদের বিয়ে কবে হবে বলতো? প্রশংসার জন্য ধন্যবাদ স্যার। সময় হোক, বিয়ে তো হবেই। এত লক্ষ্মী একটা বউকে দূরে রাখতে আমার আর মন চাইছে না। আমি ফুপুর সাথে কথা বলি। একদম না, এখন এসব নিয়ে কোনো কথা বলার দরকার নেই। তুমি যেমন চাকরি করছো করতে থাকো, আর আমার পড়াশোনাটা শেষ হতে দাও, তারপর বিয়ে করব, কেমন? আমাদের সম্পর্কের 3 বছর হয়ে গেছে শিমু, আমি আর তোকে ছাড়া থাকতে পারছি না। এতদিন যখন থাকতে পেরেছো, এখনো পারবে। দেখি মুখটা মুছিয়ে দিই। নাও, পানি খাও। তুই এত কেয়ার করিস কেন শিমু? এরকম ছোট ছোট কেয়ারের কারণেই তো তোর জন্য আমার মন খুব খারাপ করে। তোকে ছাড়া থাকতে পারে না, মনটা শুধু তোর কাছে আসার জন্য আকুপাকু করে। তাহলে চলে আসবে কিছুদিন পর পর। আসবে, দেখবে, ঘুরবে, খাবে, চলে যাবে। কিছুদিন পর পর দেখা আমার আর ভালো লাগে না। আমি একেবারে তোকে আমার কাছে চাই। পাবে স্যার, পাবে, কিন্তু অপেক্ষা করতে হবে যে। জানো না, সবুরে নেওয়া ফলে। আর কত যে অপেক্ষা করতে হবে কে জানে। রেজওয়ান আর শিমু এভাবেই দুষ্টুমিষ্টি খুনসুটি ভরা আলাপ করছিল। এমন সময় রেজওয়ানের ফুপু রেজওয়ানের নাম ধরে ডাক দিল। তখন রেজওয়ান চলে গেল তার ফুপুর কাছে। তারপর রেজওয়ান তার ফুপুর সাথে কথা বলতে থাকলো, আর শিমু রান্নাঘরে কাজ করতে লাগলো। রেজওয়ানের মা বলল, ওরা নাকি এখানে 2-3 দিন থাকবে। এটা শুনে তো রেজওয়ান অনেক খুশি হলো। রাতে যখন সবাই খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল, তখন রেজওয়ান শিমুর সাথে ছাদে গেল। ছাদের এক সাইডে দোলনা রাখা, ওখানে বসে শিমু রেজওয়ানকে বলল, আমি এখানে বসি, তুমি আমার কোলে মাথা রাখো। এটা আবার বলার কি আছে, প্রতিবারই তো আমরা এভাবেই এখানে বসি। আচ্ছা, যদি পরিবার থেকে আমাদের সম্পর্কটা মেনে নেয়? মানবে না কেন? অবশ্যই মানবে। এসব বলে আমাকে ভয় দেখাস না তো। আমার মাথার চুলগুলো টেনে দে। সে তো আমি প্রতিবারই টেনে দিই, এটা আবার নতুন কি? আচ্ছা, তুই আমাকে বাসায় বিয়ের কথাটা বলতে দিচ্ছিস না কেন? একবার বলেই দেখি তারা কি বলে। তারপর যদি আমাদেরকে ওয়েট করতে বলে তাহলে আমরা ওয়েট করব। কিন্তু আমার যে ভয় করে, যদি কেউ না করে, কেউ যদি রাজি না হয়, তখন তো তোমার সাথে আমার কথা বলা বন্ধ হয়ে যাবে। তোমার এই বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে। তোমাদের বাড়িতে যাওয়া আমার জন্য বন্ধ হয়ে যাবে। তখন কিভাবে আমি তোমার সাথে দেখা করব? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুই নেগেটিভ কেন ভাবছিস শিমু? হতে পারে এর উল্টোটা হলো, সবাই আমাদের সম্পর্কটা আনন্দের সাথে মেনে নিল আর আমাদের বিয়ের জন্যও রাজি হয়ে গেল। আমাদের একবার চেষ্টা তো করা উচিত, তাই না?
কিন্তু তা যদি না হয় তখন কি হবে? আব্বু যদি রাজি না হয়? আব্বু তো যেমন তেমন আম্মুই তো রাজি হবে না। এত চিন্তা করিস না, সবাই রাজি হবে ইনশাল্লাহ। তোমার কথাই যেন সত্যি হয়। এই বলে শিমু রেজনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর রাত যখন 12:30 বাজে তখন ওরা দুজনে ছাদ থেকে নেমে যে যার ঘরে চলে গেল। পরের দিন সকালে 10টা নাগাদ সবাই যখন নাস্তা শেষ করে অবসর সময় পার করছে তখন রেজওয়ান ওর মায়ের হাতটা ধরে টেনে নিয়ে গেল ফুপুর কাছে। গিয়ে তার ফুপুর সামনে বসে বলল, ফুপু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল, তুই কি বলবি? আর তোর মায়ের হাত ধরে এভাবে টেনে নিয়েছিস কেন আমার ঘরে? ফুপু, আমি তোমার কাছে কিছু চাইব। আমি জানি না তুমি এতে রাজি হবে কিনা, কিন্তু আমার মনে হয় এই বিষয়টা তোমাদের কাছ থেকে আর না লুকোনোই ভালো। আরে কি হয়েছে বল না, তুই আগে এত ভয় পাচ্ছিস কেন? আসলে ফুপু, আমি আর শিমু গত 3 বছর ধরে রিলেশনশিপে আছি। এখন যদি তোমরা রাজি থাকো তাহলে আমরা বিয়ে করতে চাই। কি? তুই আর শিমু রিলেশনশিপ মানে প্রেম? তোরা দুইজন প্রেম করেছিস, তাও আবার 3 বছর ধরে? আর এটা তোরা আজকে আমাকে জানাচ্ছিস? আমি তোমাকে আরও আগে জানাতে চেয়েছিলাম ফুপু, কিন্তু সাহসে কোলাইনি। এখন মনে হচ্ছে তোমার থেকে লুকিয়ে আমরা কখনোই বিয়ে করতে পারবো না, তাই তোমাকে জানিয়ে দিলাম। আচ্ছা, তোরা এই কাজটা কিভাবে করতে পারলি? তোরা না ভাই বোন? ছি 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 ছি। এটা কিভাবে সম্ভব? লোকে কি বলবে? শিমু, এই শিমু এদিকে আয়। রেজন কি বলছে এসব? ফুপু, ইসলামে আছে সহোদর ভাই বোনের মধ্যে বিয়ে হারাম, কিন্তু আমরা তো ফুপাতো আর মামাতো ভাই বোন হলাম, তাহলে আমাদের মধ্যে বিয়েটা কেন সম্ভব হবে না? শুধু এসব ভাবলেই তো হবে না, সমাজ কি ভাববে, সমাজ কি বলবে সেটাও তো ভাবতে হবে নাকি? সারা জীবন শুধু সমাজের কথাই তো ভেবে গেলে ফুপু, তাতে কি কোনো লাভ হয়েছে? এইসব আমি শুনতে চাই না। সবাই ভাববে নিশ্চয়ই আমার মেয়ের মধ্যে কোনো কমতি আছে, এই জন্যই আমি নিজের ভাইপোর সাথে নিজের মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি। নয়তো ভাববে আগে থেকে তোদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল, যেটা আমরা জানতে পেরে আর কোনো উপায় না পেয়ে তোর সাথে শিমুর বিয়ে দিয়ে দিয়েছি। এইসব যদি ভুলেও কখন আমার কানে আসে তাহলে আমি সহ্য করতে পারবো না। ফুপু, তুমি কোন সমাজের কথা ভাবছো? এ সমাজে যদি তুমি সরাসরিভাবে চলো তাহলে সবাই বলবে তুমি গাইয়া। যদি তুমি একটু স্মার্টভাবে চলো তাহলে সবাই বলবে তুমি মডেল স্মার্ট। যদি তুমি কোনো খারাপ কাজ করো তাহলে সবাই বলবে তুমি খারাপ। আর যদি কোনো ভালো কাজ করো তাহলে সবাই বলবে লোক দেখানো। তাহলে এই সমাজের কথা ভেবে তুমি আমাদের ভালোবাসাটাকে কেন বলে দিতে চাচ্ছ ফুপু? রেজন, আর যাই হোক, সমাজের কথা ভেবেই কিন্তু আমাদেরকে চলতে হয়। আমরা মানুষরা কখনো একা বাঁচতে পারি না, আমাদেরকে সমাজ নিয়েই বাঁচতে হয়। আর এই গোটা সমাজের মধ্যে নিজের ভালো থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আর আমার ভালো থাকাটা হচ্ছে তোমার মেয়ে শিমু। শিমু আমার কাছে না থাকলে আমি ভালো থাকতে পারবো না ফুপু। শিমুকে আমি অনেক ভালোবাসি আর শিমু আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ও বরাবরই তোমাদের বাধ্য সন্তান। আর ও কখনো তোমাদের মুখের ওপর কোনো কথাও বলেনি। হ্যাঁ, তোমরা যদি রাজি না হও তাহলে ও আমাকে বিয়ে করবে না, এটা আমি জানি, কিন্তু ওর মধ্যে আমাকে না পাওয়ার আক্ষেপটা সারা জীবন থেকে যাবে। তোমাদের তো একটাই মেয়ে, তুমি কি কখনো চাইবে যে তোমার এই একটা মাত্র মেয়ে বিয়ের পর কোনো একটা কিছু না পাওয়ার আক্ষেপ নিয়ে বেঁচে থাকুক? শিমু যদি আমার সামনে এসে বলে যে ও তোকেই ভালোবাসে আর ও বিয়ে করলে একমাত্র তোকেই করবে, তাহলে আমি মেনে নেব, নয়তো না। শিমু, কোথায় তুই? এদিকে আয়। রেজওয়ানের ডাক শুনে শিমু ভেতরে আসলো। এতক্ষণ পর্যন্ত শিমু দরজার কাছে দাঁড়িয়ে ওদের সব কথাই শুনছিল, কিন্তু কিছু বলেনি। আসলে শিমু খুবই ভীতু প্রকৃতির মেয়ে আর খুব শান্তশিষ্ট। এদিকে রেজওয়ানের মা তো রেজওয়ানের মুখে এসব কথা শুনে অনেক অবাক হলো, কিন্তু শিমুকে রেজওয়ানের মায়ের অনেক পছন্দ। তাই যদি কোনোভাবে শিমুকে রেজওয়ানের সাথে বিয়ে দেওয়া যায় তাহলে সে খুশি হবে। এজন্য তিনি কোনো কথা না বলে চুপচাপই আছেন। শিমু আসতেই শিমুর মা ওকে জিজ্ঞেস করলো, শিমু, রেজওয়ান এসব কি বলছে? এসব সত্যি? তুই কি রেজওয়ানকে ভালোবাসিস?
হ্যাঁ মা, সত্যি। আমি জানি না তুমি আমার কথাটা শুনে কষ্ট পাবে কিনা, কিন্তু এটা সত্যি যে আমি রেজওয়ানকে ভালোবাসি। এটা অনেক আগে থেকেই। ছোট থেকেই আমি তোমাদের কাছে কখনো কিছু আবদার করিনি, কারণ আমি জানি আমি আবদার করার আগেই তোমরা সব কিছু আমায় এনে দেবে। কিন্তু আবদার না করতে না করতে কখন যে আমি তোমাদের থেকে এতটা দূরে সরে গেছি আমি নিজেও জানি না। আমি তোমার সাথে বা বাবার সাথে কখনো নিজের ফিলিংসগুলো শেয়ার করতে পারি না। তবে আজকে যদি আমি না বলি তাহলে আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবো, আর এটা আমি হতে দেব না। রেজওয়ান যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে আমি একদম শূন্য হয়ে পড়ব। প্লিজ মা, তুমি আর কোনো বাধা দিও না। মা, তুই যদি ওকে পছন্দই করতি তাহলে তুই আমাকে আগে বলতে পারতি। এতটা দূরে কবে সরিয়ে দিলি মা? আমি তো বুঝতেই পারলাম না কখন আমার সেই ছোট্ট শিমু এত বড় হয়ে গেল। মা, আমি এটা বলছি না যে আমি তোমাকে দূরে সরিয়ে দিয়েছি বা তোমরা আমাকে দূরে সরিয়ে দিয়েছো। আসলে পরিস্থিতির কারণে আমাদের মা মেয়ের মধ্যে তেমন ভালো সম্পর্ক নেই যে আমি আমার মনের সব ফিলিংস, সব জমানো কথা তোমার সাথে শেয়ার করতে পারবো। তুমিও কখনো জানতে চাওনি, আর আমিও নিজে থেকে তোমার কাছে গিয়ে বলতে পারিনি। হয়তো আমি তোকে কিছু কম দিয়েছি, এজন্য তুই আমার সাথে শেয়ার করতে ভয় পেয়েছিস। তুই যেটা পছন্দ করিস সেটা আমি তোর কাছে কেড়ে নেব, এতটা খারাপ আমি নই। দেখো মা, তুমি একটু আগে সমাজের কথা বলছিলে। আমি যদি আজকে একবারে না খেয়ে থাকি সমাজ আমাকে দেখতে আসবে না মা। তাই ওই সমাজের কথা ভেবে আমি আমার জীবনটাকে কেন নরক বানাবো, বলতে পারো আমাকে? রেজন, আমি তোদের এই বিয়েতে রাজি, আর শিমুর বাবাকেও আমি রাজি করাবো। মা, তুমি কি মন থেকে রাজি হচ্ছ, নাকি আমার মুখ থেকে সত্যিটা শুনে তোমার কষ্ট হচ্ছে তাই অভিমান করে বিয়েতে রাজি হওয়ার কথা বলছো? মায়েরা কখনো মেয়েদের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না শিমু। তুই আমার একমাত্র মেয়ে, তোকে আমি খুব ভালোবাসি। আমি আর তোর বাবা দুজনেই তোকে অনেক ভালোবাসি। তাই তুই যাকে ভালোবাসিস তাকে তোর কাছ থেকে আমরা কেড়ে নেব না। শিমু এই কথা শুনে নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আসলে শিমু কখনোই এতগুলো কথা একেবারে বলেনি। আজকের প্রথম শিমু নিজের মনের জমে থাকা এতগুলো কথা বলল। এদিকে রেজওয়ানও খুশি হয়ে নিজের মাকে জড়িয়ে ধরল। তারপর রাতে যখন শিমুর বাবা বাসায় আসলো তখন শিমুর মা গিয়ে শিমুর বাবাকে রেজওয়ান আর শিমুর বিয়ের কথা বলল। শিমুর বাবা এতে কোনো রকম আপত্তি করল না। এটা দেখে সবাই অনেক অবাক হলো। শিমুর মা যখন শিমুর বাবাকে জিজ্ঞেস করলো যে শিমুর বাবা এত তাড়াতাড়ি কিভাবে সব কিছু মেনে নিল, তখন উনি বললেন উনি নাকি অনেক আগে থেকেই শিমু আর রেজওয়ানের কথা জানতেন। যদিও শিমু বা রেজওয়ান কেউই জানতো না যে শিমুর বাবা সবটা জানে। আসলে ছোট থেকে শিমুর বাবা কখনোই শিমুর সাথে তেমন ভালো সময় কাটাতে পারেনি। কাজে চাপে এদিক ওদিক শুধু দৌড়ে বেরিয়েছে আর টাকা উপার্জন করেছে। কিন্তু যখন বুঝতে পারলো শুধু টাকা উপার্জন করাতেই সুখ নেই, সুখ আছে পরিবারের সাথে সময় কাটানোর মধ্যে, ততদিনে শিমু যথেষ্ট বড় হয়ে গেছিল আর নিজেকে গুটিয়ে নিয়েছিল। শিমুর বাবা আর মা দুজনেই কর্মব্যস্ততায় সবসময় ব্যস্ত থাকতো, আর শিমু একা একা সময় কাটাতো। অবসর সময়কে কাজে লাগানোর জন্য শিমু ১৩ বছর বয়সেই রান্নাবান্না শিখেছিল। আবার কিছুদিন গানের ক্লাসেও গেছে। নিজের একাকিত্বটাকে কাটানোর জন্য সব রকম চেষ্টাই শিমু করেছে। কিন্তু শেষ পর্যন্ত যখন একাকিত্বটাকে কাটিয়ে নিতে পারছিল না তখনই ওর জীবনে আসে রেজওয়ান। রেজওয়ান আসার পর শিমু আবারও প্রাণ খুলে হেসেছিল। যে সময়টা শিমু একাকিত্বে ডুকরে মরত সেই সময়টা রেজওয়ানের সাথে কথা বলে পার করা শুরু করেছিল। শিমুর মধ্যে এই পরিবর্তনগুলো দেখেই শিমুর বাবা ভেবেছিল রেজওয়ানের সাথে থাকলেই শিমু সবচেয়ে বেশি সুখী থাকবে। তাই কখনোই ওদের দুজনকে আলাদা করার কোনো রকম চেষ্টা করেনি শিমুর বাবা, আর কখনো ওদের মধ্যে কোনো রকম বাধার সৃষ্টি তিনি করতে চান না। এসব শুনে শিমুর মা বুঝতে পারল তারা ছোটবেলা থেকে শিমুর সাথে কী অন্যায়টা করেছে। শুধুমাত্র মেয়েকে জন্ম দেওয়ার পর থেকে সব রকম বিলাসিতা আর নামি দামি স্কুলে পড়ালেই হয় না, সন্তানকে যথেষ্ট সময় দিতে হয়।
তাদের সাথে ফ্রেন্ডের মতো বিহেভ করতে হয়, তাদেরকে বোঝার চেষ্টা করতে হয়, তাদের সাথে এমন স্পেস বানাতে হয় যেন তারা কোনো রকম কোনো ভুল করার আগে বাবা মায়ের সাথে আলোচনা করতে দুইবার না ভাবে। কিন্তু এসব কিছুই শিমুর বাবা মা করেনি। এজন্যই হয়তো শিমু ঘরের বাইরে নিজের শান্তিটা রেজওয়ানের কাছে খুঁজে নিয়েছিল। যেহেতু রেজওয়ান ভালো একটা ছেলে, ভালো চাকরি করে, শিক্ষিত, আর শিমুকে অনেক ভালোবাসে, তাই শিমুর কাছ থেকে রেজওয়ানকে আলাদা করার কোনো প্রশ্নই আছে না। তাছাড়া শিমুরও বিয়ের বয়স হয়ে গেছে। শিমুর বাবার সাথে কথা শেষ করে শিমুর মা গেল রেজওয়ানের ঘরে, গিয়ে রেজওয়ানকে বলল, রেজওয়ান, তোর ফুপা এই বিয়েতে কোনো রকম অমত করেননি। উল্টো উনি আমাকে আরও ভালোভাবে বুঝিয়ে দিলেন তোর সাথে থাকলেই শিমু সবচেয়ে বেশি সুখে থাকবে। তুমি সত্যি বলছো ফুপু? আমি সারা জীবন ফুপার কাছে কৃতজ্ঞ থাকব। আমি ভেবেছিলাম তোমরা অনেক ঝামেলা করবে, আমার ভালোবাসাটাকে আমার কাছে থেকে ছিনে নিতে চাইবে। এজন্য এতদিন তোমাদেরকে কিছু জানাইনি। যদি এটা জানতাম যে তোমরা এত সহজে সব কিছু মেনে নেবে, তাহলে তোমাদেরকে জানানোর জন্য এত দেরি করতাম না। দোয়া করি তোরা অনেক সুখে থাক। এখন তোর আব্বুকে এখানে ডেকে একটা ভালো দিন তারিখ ঠিক করে তোদের বিয়েটা দিয়ে দিলেই হবে। আমার মেয়েটাকে ভালো রাখিস বাবা। তোমার মেয়ে আমার কাছেই সবচেয়ে ভালো থাকবে ফুপু, চিন্তা করো না। তাড়াতাড়ি বিয়ের তারিখ ফিক্স করো। আমি আর বউ ছাড়া থাকতে পারছি না। বাদর ছেলে, আমি তোর ফুপু হই, আর তুই আমার সামনে আমার মেয়েকে নিয়ে এইসব বলছিস? লজ্জা শরম নেই নাকি? লজ্জাটা যে আমার একটু কমই, এটা তো তুমি জানোই। তারপর রেজনের ফুপু রেজনের মাথায় একটা চাটি মেরে ওখান থেকে চলে গেল নিজের ঘরে, গিয়ে রেজনের বাবাকে কল করে এখানে আসতে বলল। পরের দিন সকালেই রেজনের বাবা শিমুদের বাসায় চলে আসলো। রেজনের বাবা আসার পরে শিমুর মা গিয়ে রেজনের বাবাকে সবটা বুঝিয়ে বলল। উনিও রাজি হয়ে গেলেন। তারপর সবাই মিলে ফিক্স করলো রেজওয়ান আর শিমুর বিয়ের জন্য। নির্ধারিত তারিখে ওদের বিয়েটা সুন্দরভাবে হয়ে গেল। বিয়ের রাতে বাসর ঘরে শিমু রেজওয়ানের জন্য অপেক্ষা করছিল। এমন সময় শিমুকে চমকে দিয়ে হুট করে ঘরে আসলো রেজওয়ান। শিমু যেহেতু বরাবরই একটু ভীতু টাইপের মেয়ে, তাই এভাবে হুট করে রেজওয়ানের ঘরে আসাতে শিমু খানিকটা ভয় পেয়ে গেল। শিমু রেজওয়ানকে বলল, এভাবে লাফিয়ে লাফিয়ে কেউ বাসর ঘরে ঢোকে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোর তো কাজই ভয় পাওয়া, সবসময় খালি ভয় পাস। আজকের পর থেকে আমাকে দেখেও কিন্তু তুই ভয় পাবি। তোমাকে দেখে আমি কোন দুঃখে ভয় পেতে যাব? বারে, আজকে আমাদের বাসরাত না, আজকে তো আমি বিড়াল মারব। তারপর থেকে তুই এমনিতেই আমাকে দেখলে ভয় পাবি। জি না, আমি ভয় পাই না, ভয় দেখাই। এখনই যদি কানের কাছে গিয়ে জোরে একটা চিল্লান দিই, তাহলে তো ভয় পেয়ে যাবি। আসছিস আবার ডায়লগ মারতে। এই একদম আমাকে অপমান করবে না, ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো কিন্তু। এই, তুই না অনেক শান্তশিষ্ট একটা মেয়ে, তাহলে বাসরাতে জামাইকে পিটাতে চাচ্ছিস কেন? হ্যাঁ, জামাই যদি তেড়িবেড়ি করে মার তো খেতেই হবে, তাই না? আগে একটু আদর করে দে, তারপর না হয় মারিস। আগে আদর খেয়ে নিলে তারপর মারগুলো হজম করতে সুবিধে হবে। ধুর, লজ্জা দিচ্ছ কেন আমাকে? জামাইরা বউদের একটু লজ্জা দিয়েই থাকে। এখন আর আলাপ আলোচনা নয়, ডাইরেক্ট অ্যাকশন। এই না না, অ্যাকশনের আগে প্রোটেকশন। তোমার কাছে প্রোটেকশন আছে কি নেই সেটা বলো। অবশ্যই আছে। বাসর ঘরে ঢোকার আগে বন্ধুরা পকেটে দিয়ে দিয়েছে আর বলেছে মনোযোগ দিয়ে বিড়াল মারতে। ওকে, তাহলে দেরি করছো কেন? কাছে এসো। তারপর রেজওয়ান ঝাঁপিয়ে পড়ল শিমুর ওপর। 3 বছরের প্রেমের সম্পর্কে এই প্রথম রেজওয়ান শিমুর নরম ঠোঁটে কিস করল। তারপর আস্তে আস্তে শিমুর পিঠের দিকে নিজের হাত এগিয়ে নিল রেজওয়ান। আস্তে করে একটা টান দিয়ে শিমুর ব্লাউজের ফিতাটা খুলে নিল রেজওয়ান। তারপর আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। এভাবেই না হয় চলতে থাক ওদের ভালোবাসার গল্প। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ।